তো আজকে আমরা এমন একটা বই নিয়ে কথা বলতে যাচ্ছি যা একই সাথে খুব প্রভাবশালী আবার ভয়ঙ্কর রকমের বিতর্কিত। বইটার নাম সিক্রেটস অফ জায়নিজম। চলুন একদম গভীরে গিয়ে দেখি ঠিক কি বলা হয়েছে এই বইটাতে। এই যে বইটা দেখছেন, সিক্রেটস অফ জয়নিজম, এটা আসলে আরেকটা বইয়ের বাংলা অনুবাদ, যার নাম দি ইন্টারন্যাশনাল জিউ। কিন্তু মজার ব্যাপার হলো, এর শুরুটা কিন্তু কোনো বই হিসেবে হয়নি। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। ১৯২০ সালের দিকে বিখ্যাত শিল্পপতি হেনরি ফোর্ড এর একটা পত্রিকা ছিল, দ্য ডিয়ারবোর্ন ইন্ডিপেন্ডেন্ট। সেখানেই আসলে এই লেখাগুলো প্রথম বের হয় একটা সিরিজ হিসেবে। তো মূল প্রশ্নটা তাহলে কি দাঁড়াচ্ছে? এই যে এত বিতর্কিত একটা বই, এর আসল দাবিগুলো কি? ঠিক কি বলতে চাওয়া হয়েছে এর মধ্যে? এই প্রশ্নটার উত্তর খুঁজতেই আমরা এগোব। আমরা বইটার মূল যুক্তিগুলো একটা একটা করে দেখব, যাতে পুরো বিষয়টা একদম পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, যে কোনো বিতর্কিত জিনিস বোঝার আগে কিন্তু এর গোড়ার কথাটা জানা খুব দরকার। মানে এটা কোত্থেকে এলো, কেন এলো। তাই চলুন আগে এই বইটার পাবলিকেশনের ইতিহাসটা একটু জেনে নিই। এটা জানলে এর ভেতরের যুক্তিগুলো বুঝতে অনেক সুবিধা হবে। এই টাইমলাইনটা দেখলে বইটার লম্বা জার্নিটা বেশ ভালোভাবে বোঝা যায়। দেখুন, শুরুটা কিন্তু হয়েছিল ১৯২০ সালের দ্য ডিয়ারবোর্ন ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় কিছু আর্টিকেল হিসেবে। তারপর ওই ১৯২০-র দশকেই এগুলোকে এক করে দ্য ইন্টারন্যাশনাল জিউ নামে ৪ ভলিউমের একটা বই বের করা হয়। আর তারপর দেখুন, প্রায় ১০০ বছর পর ২০২০ সালে এটার বাংলা অনুবাদ বের হলো সিক্রেটস অফ জায়নিজম নামে। মানে এই লেখাগুলো একদম নতুন প্রজন্মের পাঠকদের কাছেও পৌঁছে গেল। তো এবার আসা যাক বইটার একেবারে মূল কথায়। মানে বইটা ঠিক কোন থিওরির উপর দাঁড়িয়ে আছে, এর একদম সেন্ট্রাল আইডিয়াটা কি। চলুন এই প্রধান যুক্তিটাকেই একটু ভেঙে দেখি। তো মূল বিষয়টা হলো, এই বইটাতে জায়োনিজম শব্দটা ব্যবহার করা হয়েছে, কিন্তু একটু অন্যভাবে। মানে আমরা জায়োনিজম বলতে যে রাজনৈতিক আন্দোলনকে বুঝি, বইটা কিন্তু সেই অর্থের শব্দটা ব্যবহার করছে না। বইটার মতে এটা আসলে একটা বিশ্বব্যাপী ষড়যন্ত্র, আর এর লক্ষ্য হল অর্থ, রাজনীতি, মিডিয়া সব কিছুর কন্ট্রোল নিয়ে পুরো বিশ্বের উপর আধিপত্য করা। এই পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি। এই যে পয়েন্টগুলো দেখছেন, এগুলোই হচ্ছে বইটার ষড়যন্ত্র তত্ত্বের মূল ভিত্তি। বইটার দাবিগুলো এরকম: একটা অদৃশ্য শক্তি আছে যা পর্দার আড়াল থেকে সবকিছু চালায়। ২ এই শক্তিটাই নাকি বিশ্বের সরকার আর অর্থনীতিকে কন্ট্রোল করে। ৩ এর উদ্দেশ্য হল অ-ইহুদি সমাজকে দুর্বল করে দেওয়া। আর ৪ ইতিহাসের বড় বড় ঘটনাগুলোকে এমনভাবে ব্যাখ্যা করা হয় যেন সেগুলো এই প্ল্যানেরই একটা অংশ। আর সবকিছু চূড়ান্ত লক্ষ্য পুরো বিশ্বের উপর কন্ট্রোল প্রতিষ্ঠা করা। বইটার একটা বড় অংশ জুড়ে কিন্তু অর্থনৈতিক নিয়ন্ত্রণের অভিযোগ নিয়ে কথা বলা হয়েছে। চলুন দেখি টাকা পয়সা আর ব্যবসা বাণিজ্য নিয়ে ঠিক কি দাবি করা হয়েছে এখানে। বইটার অর্থনৈতিক যুক্তির একদম কেন্দ্রে আছে এই ধারণাটা। বইটা বলছে, আমরা যে বড় বড় ইন্ডাস্ট্রি দেখি, অর্থনৈতিক প্রতিষ্ঠান দেখি, যেগুলোকে আমরা স্বাধীন ভাবি, সেগুলো আসলে স্বাধীন নয়। পর্দার আড়াল থেকে একটা অদৃশ্য শক্তি নাকি এগুলোকে কন্ট্রোল করছে। এই যে তালিকাটা দেখছেন, এটা কিন্তু ইন্টারেস্টিং। এটা সরাসরি বই থেকেই নেওয়া। এখানে দেখুন, সিনেমা থেকে শুরু করে চিনি, তামাক, এমনকি জামা কাপড়ের মতো ইন্ডাস্ট্রি, এরকম অনেক কিছুর নাম দেওয়া আছে। আর বইটার দাবি হলো এই সবগুলোই নাকি একটা নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে। এই কোডটা খেয়াল করুন, এটা সরাসরি বই থেকে নেওয়া। এখানে লেখকের বলার ভঙ্গিটা খুব স্পষ্ট। কি বলা হচ্ছে? আজকের আন্তর্জাতিক ব্যাংকিং নেটওয়ার্ক এরই একটি বর্ধিত রূপ, ফেডারেল রিজার্ভ সিস্টেম এরই একটি বর্ধিত রূপ। এটি একটি একক গোষ্ঠীর পরিকল্পিত ব্যবস্থা। মানে ফেডারেল রিজার্ভ সিস্টেমের মতো প্রতিষ্ঠানও নাকি এই কথিত প্ল্যানের অংশ। আচ্ছা, অর্থনীতি তো গেল, এবার আরেকটা ইন্টারেস্টিং দিকে যাওয়া যাক। বইটা কিভাবে ইতিহাসকে ব্যবহার করেছে তার থিওরিটাকে সত্যি প্রমাণ করার জন্য। বইটা ইতিহাসকে একদম অন্যভাবে দেখে। এর মূল কথাটা হলো, আমরা ইতিহাসে যে ঘটনাগুলো পড়ি, ধরুন বিভিন্ন যুদ্ধ, বিপ্লব বা বড় বড় আবিষ্কার, এগুলো নাকি কোনো বিচ্ছিন্ন ঘটনা না। ব্যাপারটা অনেকটা দাবার ছকের মতো, যেখানে প্রতিটা চাল একটা অনেক বড় প্ল্যানের অংশ হিসেবে দেওয়া হচ্ছে। এখানে কিছু নির্দিষ্ট উদাহরণ দেখুন। বইটা প্রাচীনকালের ধর্মীয় প্রতিশ্রুতি থেকে শুরু করে রাশিয়ার বলশেভিক বিপ্লব, এমনকি কলম্বাসের আমেরিকা আবিষ্কার, এই সব ঘটনাকেই তার ষড়যন্ত্র তত্ত্বের সাথে জুড়ে দেওয়ার চেষ্টা করেছে। এই উদ্ধৃতিটা বইটার যুক্তি দেখানোর একটা চমৎকার উদাহরণ। দেখুন কি বলছে: কলম্বাসকে অর্থায়ন করেছিল ইহুদিরা। এটা কোনো ইহুদি বিদ্বেষী বক্তব্য নয়, এটা ইতিহাসেরই একটি বক্তব্য। খেয়াল করে দেখুন, একটা বিতর্কিত দাবিকে কিভাবে প্রতিষ্ঠিত সত্য হিসেবে পেশ করা হচ্ছে, আর বলা হচ্ছে এটা কোনো বিদ্বেষ নয়, এটা স্রেফ ইতিহাস। আচ্ছা, যে কোনো লেখার তো একটা উদ্দেশ্য থাকে, তাই না? চলুন দেখি
এই বইয়ের প্রকাশকরা নিজেরাই বা কী বলছেন? তারা পাঠকদের কাছে ঠিক কী বার্তা দিতে চেয়েছেন? এই বইটার ক্ষেত্রে উত্তরটা খুঁজতে খুব বেশি দূরে যেতে হবে না। বইটার একদম শুরুতেই প্রকাশকের একটা নোট আছে, আর সেখানেই উদ্দেশ্যটা বেশ পরিষ্কার করে বলা আছে। চলুন দেখি তারা পাঠকের উপর ঠিক কী রকম প্রভাব ফেলতে চেয়েছিলেন। এখানে প্রকাশকের কথাগুলো সরাসরি তুলে ধরা হয়েছে। দেখুন কি বলা হচ্ছে। সম্মানিত পাঠকবর্গ, একটা দারুণ গ্রন্থ এখন আপনাদের হাতে। আপনি অবাক চোখে জায়োনিস্ট মেকানিজম পড়বেন, শিহরিত হবেন, আঁতকে উঠবেন। আপনার চারপাশের সচেতন মানুষদের জায়োনিস্ট মেকানিজম নিয়ে সতর্ক করবেন। প্রত্যাশা এটাই। লক্ষ্যটা কিন্তু একদম স্পষ্ট, তাই না? শুধু তথ্য দেওয়া নয়, বরং পাঠককে মানসিকভাবে নাড়া দেওয়া, ভয় পাওয়ানো আর এই মেসেজটা অন্যদের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য উৎসাহ দেওয়া। সব শেষে পুরো আলোচনাটা আমাদের একটা বেশ বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। এই ধরনের লেখা, তা সে সত্যি হোক বা না হোক, এর উদ্দেশ্য যাই হোক না কেন, এগুলো কিভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের চিন্তাভাবনা আর পৃথিবীকে দেখার চোখকে প্রভাবিত করে, এটাই আসলে ভেবে দেখার মতো বিষয়।